আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সম্পর্কে খুব সহজে অল্প কিছু কথায় আমরা জেনে যাব ইনশাআল্লাহ। বিগত ক্লাসে আমরা লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেনদেনের হিসাব সমীকরণের উপর লেনদেনের যে প্রভাবটা আছে সেই সম্পর্কে আমরা জানব। ওকে। তো হিসাব সমীকরণটা হচ্ছে A = L + OA, যা আমরা বিগত ক্লাসে পড়েছিলাম। হ্যাঁ, A = L + OA। আচ্ছা, এবং আমাদের এই হিসাব সমীকরণটাকে বর্ধিত রূপ করলে আরো মালিকানা শর্তকে 4টা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি সি, ডি আর ই। এখানে সি হচ্ছে ক্যাপিটাল, ডি ড্রয়িং, আর রেভিনিউ, ই এক্সপেন্স। ওকে, মালিকানা সত্ত্বকে কয়টা উপাদান প্রভাবিত করে? 4টা উপাদান। কি কি? একটা হচ্ছে মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। ওকে, এই 4টার সমন্বয়ে আমাদের মালিকানা সত্ত্ব। এবং এই হিসাব সমীকরণটা হিসাব সমীকরণ লেনদেন যদি হিসাব সমীকরণকে প্রভাবিত না করে বা কোনো ঘটনা যদি হিসাব সমীকরণকে প্রভাবিত না করে তাহলে সেটা লেনদেন হবে না। এবং এই হিসাব সমীকরণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমার আমরা যারা হিসাব বিজ্ঞানে পড়তেছি বা পড়ব, তাদের জন্য এই হিসাব সমীকরণটা খুবই জরুরি। হ্যাঁ, হিসাব সমীকরণটা যদি আমরা না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে আমাদের লেনদেন চিহ্নিত করা হবে না। লেনদেন যদি চিহ্নিত করা না হয় তাহলে হিসাব বিজ্ঞান পড়া একেবারেই অসম্ভব। ওকে, তো আমরা জেনে গেলাম আমাদের হিসাব সমীকরণটা কি, A = L + OE। আচ্ছা, তো A মানে কি? A মানে হচ্ছে কি সম্পদ, L মানে দায়, OE মানে মালিকানা সত্ত্ব। আবার ওই কে যদি আমরা মালিকানা শর্তকে যদি বর্ধিত করি তাহলে পাই সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। আচ্ছা, এখন সি কি? ক্যাপিটাল, মূলধন, ডি ড্রয়িংস, উত্তোলন, আর রেভিনিউ, আই, ই এক্সপেন্স, ব্যয়। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে সম্পদ কি? ওকে, সম্পদ কি? সম্পদ হচ্ছে একটি অর্থনৈতিক পরিসম্পদ। সম্পদ হচ্ছে একটি অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ে মালিকানাধীন এবং মুনাফা অর্জনে সাহায্য করে। যেমন আমি 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম এবং কিছু 10,000 টাকার আসবাবপত্র কিনলাম। এখন এই যে আমি ক্যাপিটাল দিয়ে আমার ব্যবসাটা শুরু করলাম এবং আমার ওই ব্যবসাতে আমি যে আসবাবপত্রগুলা ব্যবহার করছি সেই সবগুলাই কি আমাকে মুনাফা অর্জনে সহযোগিতা করছে এবং সবকিছুর মালিককে প্রতিষ্ঠান। ওকে, তো ওই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত থাকবে এবং যা মুনাফা অর্জনে সহযোগিতা করবে সেটা হচ্ছে কি মূলধন বা সম্পদ। ওকে, তাহলে সম্পদ কি? অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ী মালিকানাধীন অর্থাৎ মালিকের অধীনস্থ থাকবে এবং মুনাফা অর্জনে সাহায্য করবে। ওকে, তারপর দায়। দায় কি? দায় হচ্ছে ব্যবসায়ে তৃতীয় পক্ষের দাবি। অর্থাৎ যখন ব্যবসায় প্রতিষ্ঠান ধারে পণ্য ক্রয় করে অথবা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করে অথবা বহিরাগত যেই দাবিটা ব্যবসায়ের প্রতিষ্ঠানের উপর থাকে সেটা হচ্ছে তৃতীয় পক্ষের দাবি। অর্থাৎ উম, এমন একটা অর্থ যা নির্দিষ্ট একটা সময় পর মালিককে অথবা ব্যবসায় প্রতিষ্ঠানকে অবশ্যই অবশ্যই সেটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। সেটা হচ্ছে কি দায়। হ্যাঁ, স্বাভাবিকলি আমরা দায় হিসাবে এইটা বুঝে থাকি যে আমাদের কাছে অন্য কোনো ব্যক্তি বা কোনো পাওনাদার যারা আমাদের কাছে দেনা থাকে আর কি, আমার কাছে কেউ একজন টাকা পাবে। হ্যাঁ, তখন সেটা আমার জন্য কি হয়ে যায়? দায় হয়ে যায়। ঠিক আছে, তো এমন ব্যবসায়ে যারা অন্য একটা প্রতিষ্ঠান অথবা অন্য বহিরাগত কেউ, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের উপর যদি টাকা পায়, ঠিক আছে, টাকা পায় অথবা কোনো সম্পদ, যেটা যে কোনো দায় হইতে পারে। ঠিক আছে, তো যখন এটা পাবে আর তৃতীয় পক্ষে কেউ দাবি করবে
বাকি নির্দিষ্ট সময় পর এই অর্থ আমাকে পরিশোধ করতে হবে এমন হয়, তাহলে সেটা হচ্ছে কি দায়। আচ্ছা, এখন হচ্ছে কি মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে কি মালিকানা সম্পদ, মালিকানা সত্ত্ব। ওকে, এখন আমরা বুঝতে পারলাম সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আলহামদুলিল্লাহ, এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব হিসাব সমীকরণের বৈশিষ্ট্য। ঠিক আছে, লেনদেন কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে, ঠিক আছে, এবং হিসাব সমীকরণের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, ওকে। সবার প্রথমে আছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। ওকে, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। আবার মোট সম্পদ কমে গেলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমে যাবে। তো বন্ধুরা, আমরা যারা নতুন আছি তারা হিসাব সমীকরণে এই বৈশিষ্ট্যটা অবশ্যই মুখস্থ রাখবো। ঠিক আছে, এটা আমরা মাথার মধ্যে রাখবো। যখন আমরা হিসাব সমীকরণের প্রভাব লেনদেনের উপর হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এই অঙ্কটা আমরা করতে যাব, সেটা তখন আমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, হিসাব সমীকরণের বৈশিষ্ট্য যদি আমার না জানা থাকে, যদি ভুলে যাই, তাহলে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এই যে আমার যে অঙ্কটা থাকবে সেটা আমি সমাধান করতে পারবো না। ওকে, তো সেই কারণে আমাদের কি অবশ্যই হিসাব সমীকরণের বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। তারপর একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। ঠিক আছে, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা শর্ত বাড়লে মোট দায় কমবে। আবার মালিকানা শর্ত কমলে মোট দায় বাড়বে। এই যে এই বৈশিষ্ট্যগুলা আমি উদাহরণের সাহায্যে দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো ধরেন এখানে লেখা আছে 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। ওকে, 10 লক্ষ টাকা নিয়ে কি করা হলো? ব্যবসায় শুরু করা হলো। এই যে এই এন্ট্রিটা, এইটা হিসাব সমীকরণকে, এই যে এই ঘটনাটা, এটা যদি হিসাব সমীকরণকে প্রভাবিত না করে তাহলে এটা লেনদেন হবে না। তো এখন আমরা দেখি, আচ্ছা, এই বৈশিষ্ট্যের সাথে কোনটা মিলে। ওকে, তো এ ইকুয়াল টু এল প্লাস ও। ওকে, তাহলে এ কি সম্পদ। আচ্ছা, এ সম্পদ। আচ্ছা, 10 লাখ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। 10 লক্ষ টাকা নিয়ে যখন আমি ব্যবসায় শুরু করব, তাহলে অবশ্যই 10 লক্ষ টাকা আমার কি, অবশ্যই আমার সম্পদ, এবং ওইটাই আমার কি মালিকানা সত্ত্ব। কারণ প্রথম প্রথম অবস্থায় যখন আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি, তখন ওই 10 লক্ষ টাকা ব্যতীত আমার কাছে আর কোনো কিছু নেই। এটাই আমার মূলধন। আমি প্রথম অবস্থায় যত টাকা নিয়ে ব্যবসা শুরু করব, সেটা হচ্ছে কি আমার মূলধন। ওকে, এটাই আমার মূলধন এবং এইটাই আমার কি সম্পদ, যেহেতু আমি প্রথম অবস্থায় ব্যবসাটা মাত্র স্টার্ট করতেছি। ওকে, ওকে, তো এই 10 লক্ষ টাকা অবশ্যই আমার কি সম্পদ। তাহলে এ ইকুয়াল টু 10 লক্ষ টাকা। ঠিক আছে, আমার এই সম্পদটা কি 10 লক্ষ টাকা। এবং যদি এইটা বাড়ে, 10 লক্ষ টাকা যদি আমার সম্পদ হয়, তাহলে অবশ্যই বিপরীত সাইড, এই পাশে 10 লক্ষ টাকা হলে ওই সাইডেও কি 10 লক্ষ টাকা হবে। ওকে, এখন এটা কি হবে, দায় না মালিকানা সত্ত্ব? অবশ্যই কি দায়। 10 লক্ষ টাকা নিয়ে নিয়ে আমি ব্যবসা শুরু করি, সেটা হচ্ছে কি আমার মূলধন। ঠিক আছে, এবং এই মূলধনটা কোথায় আছে? ওইতে মালিকানা সত্ত্বের ঘরে কি মূলধন। ঠিক আছে, যে মূলধন আছে না, ক্যাপিটাল, ক্যাপিটালটা আমার কি মূলধন। তাহলে মূলধনটাই আমার কি মালিকানা সত্ত্ব। তাহলে এইদিকে আমার যদি এ বাড়ে, তাহলে এদিকে কি বাড়বে? মালিকানা সত্ত্ব। ওকে, কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? যখন টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হবে, তখন অবশ্যই টাকাটা কি নগদে নিছে, তাই না? যদি 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, বা 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, 15 কোটি টাকা, 1 কোটি টাকা, হ্যাঁ, এমন যাই হোক, টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করবে তখন ওইটা কি বসবে? অবশ্যই সম্পদের করে। এবং বিপরীত পাশে মালিকানা সত্ত্ব বাড়বে। ঠিক আছে, এই যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এখানে তো আর আমার
দায় হয় না, আমি তো আর ঋণ নিয়ে ব্যবসা শুরু করিনি, যার কারণে আমার কি মালিকানা শর্ত বৃদ্ধি পেয়েছে। ওকে। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা উদাহরণ দেখতে চাই, ধারে ৫,০০০ টাকার যন্ত্রপাতি অথবা যে কোনো একটা কিছু আমরা কিনলাম, ধরেন ১০,০০০ টাকার ১০,০০০ টাকার ধারে আসবাবপত্র আসবাবপত্র ক্রয় করলাম বা ক্রয়, ধারে আসবাবপত্র ক্রয়। ওকে। এখন ধারে আসবাবপত্র ক্রয়, তার মানে কি নগদে টাকা দেওয়া হয়েছে? না, অবশ্যই দেয় নাই। ধার মানে কি হবে? দায় বেড়ে যাবে। ধার করলে কি দায় বেড়ে যাবে। তো এটা কোনটার মধ্যে বসবে? এটা কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে? আচ্ছা, এখানে কি বলছে? মালিকানা শর্ত বাড়লে মোট দায় কমবে। ওকে, মোট শর্ত মালিকানা শর্ত কমলে মোট দায় বাড়বে, ঠিক না? ওকে, যাই হোক, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। ওকে, যাই হোক, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কি করে যায়? বেড়ে যায়। তো আমরা নিচে যেটি দেখলাম এগুলোতে পড়ে নাই, কিন্তু এখানে কি আমরা মোট সম্পদ বাড়ছে। তো আমি ১০,০০০ টাকা যখন আসবাবপত্র কিনলাম, তো আসবাবপত্র কি আমার সম্পদ? অবশ্যই অবশ্যই আসবাবপত্র আমার কি সম্পদ। আসবাবপত্র যেহেতু আমার সম্পদ হয়, তাহলে এ কি পাইলো এখানে? এ বৃদ্ধি পাইলো। এ কি পাইলো? বৃদ্ধি পাইলো। এবং এখন আমরা জানি কি, মোট সম্পদ যদি বাড়ে তাহলে আমাদের সাথে কি বাড়ে? মোট দায় অথবা মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের কি বাড়বে? মোট দায় বাড়বে। তাহলে এখানে কি বৃদ্ধি পাবে? এল বৃদ্ধি পাবে। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। আচ্ছা, এখন যদি আবার আমরা বলি যে পাওনাদারকে পরিশোধ করলাম, পাওনাদারকে পরিশোধ করলাম কত টাকা? ধরেন আমি এই যে ১০,০০০ টাকা ধারে আসবাবপত্র করছিলাম, উনি আমার কাছে ১০,০০০ টাকা পাবেন। আবার ওনাকে আমি ওনার ১০,০০০ টাকা ফিরিয়ে দিলাম, ১০,০০০ টাকা ওনাকে দিয়ে দিলাম, ১০,০০০ টাকা পরিশোধ। ওকে, ১০,০০০ টাকা আমি পরিশোধ করলাম। ১০,০০০ টাকা যদি আমি পরিশোধ করি, তাহলে এটা কাকে কাকে প্রভাবিত করবে? এখানে দিন, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কি যাবে? কমে যাবে। তাহলে অবশ্যই ১০,০০০ টাকা যেহেতু আমি পরিশোধ করছি, তার মানে কি এল কি আমার কমছে না বাড়ছে? এল হ্রাস পাইলো। এল অবশ্যই অবশ্যই কি, যখন আমি ১০,০০০ টাকা দিয়ে পণ্য কিনেছিলাম, বাকিতে পণ্য কিনেছিলাম, তখন আমার কি দায়টা বেড়ে গিয়েছিল। এবং ওই যে উনি ১০,০০০ টাকা পাবেন, ওনাকে আমি ১০,০০০ টাকা কিছুদিন পর আবার ওনাকে দিয়ে দিলাম, ওনার টাকা ওনাকে পরিশোধ করে দিলাম। তার মানে কি উনি কি আবার আমার কাছে টাকা পাবেন? না, উনি পাবে না। তার মানে আমার কি দায় কমে গেছে। তাহলে এল কি কমে গেছে। তাহলে এল অথবা ও ই যদি কমে যায়, তাহলে কি সাথে সাথে কি অ্যাসেটও কমে যায়, অর্থাৎ সম্পদও কমে যাবে। কারণ কি, নগদ কিন্তু সম্পদ, ঠিক আছে? তো আমি যে পাওনাদারকে টাকা দিলাম, আমি পাওনাদারকে যে টাকা দিয়ে দিলাম আমার দায় কমানোর জন্য, যে টাকা দিলাম, সেটা অবশ্যই কি করছি? আমি নগদে টাকা দিয়ে দিচ্ছি। আর টাকাটা আমার কি অবশ্যই অবশ্যই সম্পদ। তো আমার যেহেতু নগদে টাকা চলে গেছে, তার মানে কি আমার সম্পদ কমে গেছে। তাহলে এল কমলে অবশ্যই অবশ্যই কি কমবে? এ হ্রাস পাবে। এ হ্রাস পাবে। ওকে। আচ্ছা, যদি এখন আবার আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন নগদে বেতন পরিশোধ। ওকে, নগদে বেতন পরিশোধ করলাম, বা আহ, বেতন পরিশোধ ৩,০০০ টাকা। ওকে, ৩,০০০ টাকা আমরা বেতন পরিশোধ করলাম। ওকে, এখানে কি কি কমবে? অবশ্যই আমাকে বুঝতে হবে। মালিকানা শর্ত বাড়লে মোট দায় না, এটা সরি। আচ্ছা, আমার যদি বেতন দিয়ে থাকি, আমি অবশ্যই অবশ্যই কি করলাম? বেতনটা দিয়ে থাকলে অবশ্যই নগদে টাকাটা দিয়েছি ওনাকে, তার মানে আমার নগদ কমে গেছে। তার মানে কি আমার সম্পদ কমে গেছে। সম্পদ করলে মালিকানা সত্ত্ব কি কমবে না বাড়বে? এই যে এখানে লেখা আছে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কি কমে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে আমি নগদে টাকাটা দিছি, নগদ টাকাটা আমার কি ছিল? আমার অবশ্যই আমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকাটা গেছে, তার মানে ওই নগদ টাকাটা আমার কি সম্পদ। নগদ টাকা সব সময় সম্পদ থাকে, ঠিক আছে? নগদ টাকা মানে কি সম্পদ। তো নগদ টাকা যদি আমি তাকে দিয়ে থাকি, তার মানে আমার এ কি পাইলো? হ্রাস পাইলো, অর্থাৎ আমার এ কমে গেছে। এখন আমরা কি জানি, এ কমলে যদি মোট সম্পদ, এটা কি আমার মোট সম্পদ, মোট সম্পদ কমে গেলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কি যাবে? কমে যাবে। তো আমার
আমি যে বেতনটা দিলাম এই বেতনটা কোথা থেকে দিছে? আমার কোম্পানির টাকা থেকে বা আমার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্যাশ থেকে টাকাটা দিছে। তো ওই আমার কি বাড়বে? আমার কি কমে যাবে? ওই হ্রাস পাবে। অর্থাৎ আমার কি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে। আমার সম্পদ মালিকানা সত্ত্ব কমে যাবে, আমার সম্পদও কমে যাবে। আচ্ছা, এখন এই যে আমরা এখানে বৈশিষ্ট্যগুলা লিখলাম, তো আমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলা অঙ্কে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমি ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। তো আজকে যতটুকু আমরা বুঝলাম ততটুকু দিয়ে ইনশাল্লাহ আমরা লেনদেনের সমীকরণের উপর লেনদেনের যে প্রভাবটা আছে সেটা সলভ করা সম্ভব। আমি মনে করি এটা সম্ভব। তারপরে আমরা পরবর্তীতে সৃজনশীল সহ এটা আমরা প্র্যাকটিস করব। তো ততক্ষণ আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।